আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি। ঘোটঘোটানন্দ ধরলেন নহবতের বউ। প্রথম জীবনে ছিলেন ভালো খেলোয়াড়। আবৃত্তির ঝোঁক আর সুকণ্ঠ তাকে ঠাঁই করে দিল অভিনয়। পেশাদার রঙ্গমঞ্চে করলেন রেকর্ড। সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখছেন, শ্রীমান পৃথ্বীরাজের বাবা হয়ে উঠতে তখনও তার ঢের দেরি, বরং ফুটবল আর ব্যাডমিন্টনের নেশাই প্রবল। রমানাথপুর ফ্রি কিক পেয়েছে, শট নিতে আসছেন শৈলেন মান্না। তিন কাঠির নিচে যিনি দাঁড়িয়ে, তার বাড়ি রমানাথপুরের পাশেই মশাটে গ্রাম। দুজনেই খেলেছেন যে যার গ্রামের হয়ে। শৈলেনবাবু ছুটে এসে ধাঁ করে শট নিলেন। কিপারের হাত মুচড়ে গোলার মতন বল ঢুকল গোলে। কবজিটা বোধহয় ভেঙে গিয়েছে, কিন্তু ছেলে মাঠ ছাড়তে নারাজ। ফুলে ওঠা হাত নিয়েই খেলে গেলেন ম্যাচ। নাম শ্রীমান সত্য বন্দ্যোপাধ্যায়। শ্রীমান পৃথ্বীরাজের বাবা হয়ে উঠতে তখনও তার ঢের দেরি। হেডমাস্টারের চিঠি নাম কেটে স্কুল থেকে দূর করে দিয়েছে। বরং ফুটবল আর ব্যাডমিন্টনেই প্রবল নেশা। গায়ের বাড়ি হুগলি জেলায় হলেও সত্য বন্দ্যোপাধ্যায়ের জন্ম কিন্তু কলকাতাতে 1925 সালে। রানী ভবানী স্কুলে পড়ার সময় থেকেই স্কুল টিমের বাঁধা গোলকিপার। খেপেও খেলে বেড়ান তিনি। স্কুল শেষে সিটি কলেজ। মা চারুশীলা আগেই মারা গিয়েছিলেন। আইকম পাস দিতে না দিতেই মারা গেলেন বাবা বনমালী বন্দ্যোপাধ্যায়। ভাগ্য ভালো, টিটাগড়ের পেপার মিলে কেরানির চাকরি জুটে গেল। শ্রাদ্ধ শান্তি সেরে ন্যাড়া মাথায় অফিস গেলেন। 32 টাকা মাস মাইনে। তার 20 টাকা যায় এক আত্মীয়ের করা ধার শোধে। অফিসার হয়েই জুটে গেল প্রথম ডিভিশনে খেলার সুযোগ। উল্টো দিকে সাত্তার, মেওয়ালাল ভবানীপুর ক্লাবের হয়ে খেললেন সেকেন্ড ডিভিশনে। শোভাবাজার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দারুণ লড়ে হারলেন নামী খেলোয়াড় মনোজ গুহর কাছে। ইতিমধ্যে জীবন অন্যদিকে বাঁক নিতে শুরু করেছে। তার খেলা যে ঘাসের মাঠে নয়, অন্য কোথাও, তা ক্রমশ টের পেতে শুরু করেছেন সত্যবাবু। ছোট থেকেই ঝোঁক ছিল আবৃত্তির। উত্তরপাড়ায় নিখিল ভারত আবৃত্তি প্রতিযোগিতায় যাওয়া তো ছিলই, নিচেও লিখতে শুরু করেছিলেন। সকণ্ঠে তার চোর বা ডাস্টবিন আবৃত্তি ক্রমশ জনপ্রিয় হচ্ছিল। আর আহিরিটোলার অ্যামেচার ক্লাবে মক্স চলছিল নাটকের। লোকেরা বলে বিয়ের পর বউয়েরা নাকি ছেলেদের খারাপ করে দেয়। একবার পাড়ায় নাটক হচ্ছে। প্রধান অতিথি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। মহালয়ার বাইরে তার বড় পরিচয়, তিনি বেতার নাটকের অন্যতম পুরোধা। নাটকের শেষে তিনি সত্যবাবুকে ডেকে বললেন, তোমার কণ্ঠটি বেশ ভালো, রেডিও অডিশন দিচ্ছ না কেন বাপু? কাচুমাচু হয়ে সত্যবাবু জানালেন, একবার নয়, নাম পাল্টে অন্তত 10 বার অডিশন দিয়ে ফেলেছি, প্রতিবারই ফেল। বীরেন্দ্রকৃষ্ণবাবু বললেন, কাল একবার রেডিও স্টেশনে এসো, আমার সঙ্গে দেখা করো। তখনকার রেডিও স্টেশন ছিল গাস্ট্রিন প্লেসে। সকাল হতেই সত্যবাবু ছুটলেন সেখানে। অডিশন হলো। জুটে গেল রেডিও নাটকে অভিনয়ের সুযোগ। সেই যে শুরু, টানা করে গিয়েছেন 500-র উপরে রেডিও নাটক। তার বেশিরভাগ আর শোনার উপায় নেই। তবে কে ভুলতে পারে বলুন তো? রেকর্ডবন্দি আলিবাবার কণ্ঠ, চিচিং ফাঁক। কিন্তু সে তো অনেক পরের কথা। প্রথম বড় মঞ্চে ওঠার সুযোগ এলো ভারতীয় গণনাট্য সংঘের শহীদের ডাক নাটকে। সলিল চৌধুরী তাতে গান গাইতেন আর সত্যবাবু করতেন ভাষ্যপাঠ। সত্যবাবুর খুব স্বাদ শিশির ভাদুরীর সঙ্গে অভিনয় করবেন। রবীন্দ্র সদন হাউসফুল হলে কত টাকা হয়? মনীষ শ্রীমানি তখন শ্রীরঙ্গমে তার সঙ্গে নাটক করেন। সেই সূত্রে সত্যজিৎ রায়ের ছবিতেও অভিনয় করা হয়ে গিয়েছে তার। সত্যবাবু তাকে ধরে পড়লেন, কিন্তু বহু ঘোরাঘুরি করেও শিশিরবাবু পর্যন্ত পৌঁছাতে পারলেন না তিনি। উত্তরপাড়ার নিত্যগোপাল স্মৃতিমন্দিরে আবৃত্তি করতে গিয়ে পরিচয় হয়েছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখন মিনার্ভা থিয়েটারে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নাটক করছেন তারা। গুরুদাসবাবু সাজেন ঠাকুর, মহেন্দ্রগুপ্ত মথুর আর মলিনা দেবী রাসমণি। সত্যবাবু চাইলে হৃদয়ের পাঠটা করতে পারেন। চাইলে মানে, এ তো হাতে চাঁদ পাওয়া। শুরু হলো নতুন জীবন। কিন্তু সে নাটক বেশি দিন চলল না। কিছুদিন পর ফের সুযোগ এলো বিশ্বরূপায় জাগো, আর তারপর রংমহলে শেষ লগ্ন। সেই বীরেন্দ্রকৃষ্ণ বাবুই। সত্য বন্দ্যোপাধ্যায়ের বয়স তখনও 30 ছোঁয়নি, অথচ যে চরিত্রটি করতে হবে তার বয়স 75। গোড়ায় হোঁচট খেলেন, তারপর পার্ট প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। মরিয়া হয়ে এমন অভিনয় করলেন যে হৈ হৈ পড়ে গেল। আদর্শ হিন্দু হোটেলে হাজারি ঠাকুর, 50-এর দশকের গোড়ায় হাজারির ভূমিকায় কমেডি ঘাসে অভিনয় করে খুব নাম করেছিলেন ধীরাজ বন্দ্যোপাধ্যায়।
সত্যবাবু চরিত্রটি করে নিলেন শ্রীয়াস ধাঁচের। দুজনেরই বিপরীতেই পদ্মঝির ভূমিকায় সাবিত্রী চট্টোপাধ্যায়। সে নাটক চলেছিল 600 রজনী। মজার ব্যাপার, সিনেমায় সাবিত্রীর প্রথম নায়ক কিন্তু সত্যবাবুই। আপনি বরঞ্চ একটা কাজ করুন। স্বাধীনতার পরের বছর হেমেন গুপ্তর ভুলিনাই ছবিতে তার প্রথম মুখ দেখান। বছর 3 বাদে ফের সুযোগ। বরযাত্রী ছবিতে 4 বারুজ্যে, কালী বারুজ্যে, ভানু বারুজ্যে, সত্য বারুজ্যে আর হারাধন বারুজ্যে। আর সঙ্গে রয়েছেন অনুপ কুমার মিলে হই হই কাণ্ড। আরে যা ভয় পাচ্ছি, আচ্ছা একখানা সলভ করবো না, মামা একবার থ। একদিন শুটিংয়ের ফাঁকে অনুপ কুমার এসে সত্যবাবুকে বললেন, রিক্সা চালাতে জানিস? সত্যবাবু বললেন, ততটা জানি না। অনুপ কুমার বললেন, আমি খুব ভালো জানি। কাছেই একটা রিক্সা দাঁড়িয়েছিল। সত্যবাবুকে তাতে বসিয়ে দিলেন প্যাডেলের চাপ। দিব্যি চলছিল, হঠাৎ চাকার নিচে পড়ল পাথর, আর রিক্সা উল্টে দুজনেই সোজা নর্দমায়, আর রক্তারক্তি কাণ্ড। তবে ভাগ্যের চাকা সেদিন না খুললেও পরে খুলেছিল ভাগ্যের চাকা। পরের বছরই মিলে গেল একেবারে নায়কের রোল। ছবি পাশের বাড়ি। ছবিতে সত্যবাবু ক্যাবলা নায়ক, আর বিপরীতে সাবিত্রী দেবী। আগের বছর সহযাত্রী ছবিতে সাবিত্রীর মুখ দেখিয়েছিলেন, নায়িকা এই প্রথম। এটা কি মেয়েদের গাড়ি? সে বছরেই হঠাৎ স্বপ্নপূরণ হয়ে গেল সত্যবাবুর। নানা থিয়েটারের শিল্পীদের নিয়ে কম্বিশনে নাইট হতো তখন। তেমনই এক রাতে শরৎচন্দ্রের বিজয়া নাটকে রাসবিহারী চরিত্রে শিশির ভাদুরী আর বিলাসের চরিত্রে সত্যবাবু। হলো কি, শিশির বাবুর অভিনয় দেখে সত্যবাবু নিজের পাঠ বলতেই ভুলে গেলেন। কাণ্ড দেখো, একটা সংলাপ বলে শিশিরবাবু মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন। পরে সত্য বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমা চাইতে গেল, শিশিরবাবু বললেন, জীবনে কখনো কম্বাইন্ড নাটক করো না, এতে তোমার ক্ষতি হবে। ইতিমধ্যে নিজেও নাটক লিখতে শুরু করেছেন সত্যবাবু। একবার এক আত্মীয়কে দাহ করতে গিয়েছিলেন কাশীমিত্তির ঘাটে। সেকালে তো আর ঘরে ঘরে ক্যামেরা, হাতে হাতে স্মার্টফোন ছিল না। শ্মশানে কিছু ফটোগ্রাফার ঘুরঘুর করছিলেন, শেষ ছবি তুলে দিতেন। এদের নিয়ে সত্যবাবু লিখলেন শেষ থেকে শুরু। সত্যজিৎ রায় সেই নাটক দেখতে এসে মুগ্ধ। সত্যজিৎ বাবু হলে বসে নাটক দেখে হাসছেন। সে দৃশ্যটা এখনো চোখ বন্ধ করলেই ছবির মতো আমার সামনে ভেসে ওঠে। কথা বলছেন সত্যবাবুই। এই তার প্রথম লেখা নয়, কিন্তু এই নাটক তাকে প্রথম জনপ্রিয়তা এনে দেয়। পরে তা থেকে ছবিও হয়। মঞ্চে খ্যাতি যত বাড়ে, সিনেমার ডাকও তত বেশি। তপন সিংহ কাজ দিলেন টনসিল ছবিতে, নরেশ মিত্র ডাকলেন উল্কা ছবিতে। ঠিক তার আগে রংমহল ছেড়ে মিনারভাই এসে সত্যবাবু বড় বাজি ধরেছিলেন। নিজেরই লেখা এরাও মানুষ নাটকে প্রতিবন্ধী দাসু চরিত্র। সত্যবাবু নিজের বিচারে তার করা অন্যতম সেরা কাজ। এমনই জীবন্ত সেই অভিনয় যে সত্যিই আমি প্রতিবন্ধী কিনা তা পরীক্ষা করতে ডাক্তারদের বোর্ড বসানো হলো। এই অভিনয় পরে তাকে এনে দিল উল্কা ছবিতে প্রতিবন্ধী চরিত্রে অভিনয়ের সুযোগ। তবে বড় ঘটনা ঘটল যখন কাপুরুষ মহাপুরুষ ছবিতে অভিনয় করতে ডাকলেন সত্যজিৎ বাবু। সত্যবাবুর কথায় আমার লাঠি নিয়ে একটা অ্যাকশন ছিল। শুটিংয়ের আগে আমি জিজ্ঞাসা করলাম, লাঠিটা ঘোরাতে গিয়ে আমার মাথায় খটাস করে লেগে যাবে, এরকম করব কি? সত্যজিৎ বাবু বললেন, করে দেখাও। আমি করলাম। উনি খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে, করো। তার পরের বছরই নায়ক। সেখানেও সত্যবাবু এক বাবাজির চরিত্রে। পরের বছর তরুণ মজুমদারের কাছ থেকে ডাক এলো, ছবির নাম বালিকা বধূ। তারপরে শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, খেলার পুতুল, ভালোবাসা ভালোবাসা, পরশমণি, ভারী ডাক পড়েছে সত্যবাবুর। তরুণ মজুমদার বলেছেন, আসলে যে কোনো চরিত্র দিলেই উনি অসম্ভব মসৃণভাবে তা উতরে দিতে পারতেন। কথাটা মনে রাখার মতন। কেননা কমেডি করলেও কমেডিয়ানের একরঙা ছাপ সত্যবাবু পড়তে দেননি গায়ে। একই সঙ্গে কমেডি এবং সিরিয়াস রোলে অভিনয় করে গিয়েছেন দাপটের সাথে। ছোট বড় বিচার করেননি। ছোট দৃশ্যকে উনি এমন উচ্চতায় নিয়ে যেতেন যে হল থেকে বেরিয়ে ওনার নাম করতেই হবে। কথা বলেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। একদিকে মৃণাল সেন, তাকে নিচ্ছেন কোরাসে। আবার মঞ্জরি অপেরা থেকে দেবী চৌধুরানী হয়ে হীরক মানিক, তিনি সমান স্বাচ্ছন্দ্য। টেনিদা কাহিনী, চার মূর্তিতে ঘুটঘুটানন্দ তিনি। ঘচাংফু, খাবো তোকে, মজার শয়তানির আশ্চর্য মিশেল। টানা অভিনয় করে গিয়েছেন সদুয়েক ছবিতে। 92 সালে সিটি অব জয় ছবিতে ছিলেন ছোট্ট ভূমিকায়।
শেষ লগ্নে এক মরমী চরিত্রে তাকে ব্যবহার করলেন রাজা সেন। জাতীয় পুরস্কার বিজয়ী দামু ছবিতে একটা বৃত্ত সম্পূর্ণ হলো যেন, কিন্তু সত্যবারুজ্যের জীবন বৃত্তান্ত অসম্পূর্ণই থেকে যাবে। একটি মানুষ আর একটি নাটকের কথা না বললে, নাটকের নাম নহবত। সত্যবাবু যখন ছবিতে কলকে পেতে স্টুডিও থেকে স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গী ছিলেন আরও একজন, তরুণ কুমার। খাদ্যরসিক দুজনেই আলাপ জমেছে টিফিনের সময়। বাংলা তাকে উত্তম কুমার নামে চিনবে, তখন তিনি চাকরি করেন পোর্ট কমিশনার্সে। সেই সূত্রে বাড়িতে আসা যাওয়া, আর উত্তম কুমারের ছোট ভাই তরুণ কুমারের সাথে বন্ধুত্ব। অন্তত 30টা বছর তারা একে অপরের সঙ্গে জুড়ে ছিলেন ওতপ্রোতভাবে। কল্পতরু নাট্যগোষ্ঠী তো ছিলই, মামা ভাগ্নের নামে জনপ্রিয় একটা স্কেচ করতেন দুজনে। মিনার ভাই এরাও মানুষ বন্ধ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে একবার রংমহলের মালিকরা এসে হাজির সত্যবাবুর কাছে। কি না, 1,05,000 টাকা দেনা হয়ে গিয়েছে। এমন একটা নাটক ফাঁদতে হবে যা রাতের পর রাত হৈ হৈ করে চলবে। সত্য বন্দ্যোপাধ্যায় তখন সবে নিজের গ্রুপের জন্য একটা নাটক লিখেছেন। কিছুদিন আগে বালিগঞ্জের এক বিয়েবাড়িতে একটি মেয়েকে দেখেছিলেন। 4-5 দিন আগেই তার স্বামী মারা গিয়েছে, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। সকলের সঙ্গে সেও দিব্যি হৈ হৈ করছে। সেই ঘটনার ছায়ায় লেখা নহবত। এই মেয়েটির আদলেই কেন্দ্রীয় চরিত্র কেয়া। গ্রুপের নাটক করতে জামশেদপুরে গিয়ে সত্যবাবুর আলাপ হয়েছিল একটি মেয়ের সঙ্গে। নাম তার আরতি ভট্টাচার্য। অভিনয় করতে চায়। হঠাৎই একদিন সে কলকাতায় এসে হাজির। বাজিয়ে দেখে তাকে কেয়ার রোলটা দিলেন সত্যবাবু। রংমহলে পর্দা উঠল। রাতারাতি নাটক হিট। 5 লাখ টাকা দেনা সত্য হয়েই গেল। জনপ্রিয়তার চোটে আরতি সিনেমায় সুযোগ পেয়ে গেলেন। পরে নহবত সরে যায় তপন থিয়েটারে। আরতির বদলে কেয়ার ভূমিকায় আসেন রত্না ঘোষাল। তরুণবাবু তো ছিলেনই, এবার এলেন বিকাশ রায় আর প্রদীপ মুখোপাধ্যায়। সেও 1976 সাল। সত্যজিৎ রায়ের জন অরণ্য মুক্তি পেয়েছে। তার নায়ক হিসাবে প্রদীপবাবু তখন চেনা মুখ। নহবত নাটকে তরুণ প্রেমিকের পাঠ করার জন্য ছেলে খুঁজছিলেন সত্যবাবু। সৌমিত্র চট্টোপাধ্যায় খবর দিলেন প্রদীপকে। জুটে গেল রোল। সপ্তাহে 3টে শো, বৃহস্পতি আর শনি, আর একটা করে রবিবার ডাবল শো। প্রদীপ তার আগে গ্রুপ থিয়েটারে অভিনয় করেছেন। নহবত নাটকেই তার পেশাদার রঙ্গমঞ্চে হাতে খড়ি। মঞ্চে সত্যবাবুর দাপট দেখে তিনি অবাক। ওহো, সে যে কি অভিনয়! এই তো বেশ চড়া। আবার তারপরেই এত নিচু পর্দায় চলে আসছেন, দর্শক একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। শুধু তপন থিয়েটারেই নহবত চলল 1600 রজনী, আর বাইরের কলস তো ছিলই। দিনের পর দিন একই অভিনয়ে একঘেয়েমি আসেই। তা কাটাতে মঞ্চে দুষ্টুমি করাটা তাই সত্যবাবুর স্বভাব হয়ে গিয়েছিলেন। সংলাপ পাল্টে অন্যদেরকে ভড়কে দেওয়া তো ছিলই, ঠাট্টা ইয়ার্কিও চলত। নদিয়ার বেথুয়া ডহরিতে কলস হচ্ছে। প্রদীপ উইংসের পাশে দাঁড়িয়ে। সত্যবাবু সংলাপ বলতে বলতে সরে এসে টুক করে একটা লাথি দিয়ে আবার গলা চড়িয়ে সংলাপ দিয়ে ফিরে গেলেন। দর্শক কিচ্ছুটি টের পেল না। বলতে গিয়ে এখনো প্রদীপবাবু হেসে ফেলেন। 1981 সালে টানা 3 মাসের জন্য আমেরিকা সফরে গেল নহবত। নিয়মিত বেতন দেওয়া হবে না বলে প্রদীপবাবু কিন্তু যাননি। দেশে ফেরার পরেও টুকটাক কলস হতো। তখন প্রদীপবাবুর জায়গায় অভিনয় করতেন চিরঞ্জিত বাবু। নহবত শেষে নাগপাশাবে শুরু হয়েছে। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পাড়ায় ইতি টেনে চিরঞ্জিত বাবু দূরদর্শনে খবর পড়ছিলেন। কয়েকটা ছবিতে অভিনয় করাও হয়ে গিয়েছে। যাদবপুরেই তার বিভাগের শিক্ষক সমীর রক্ষিতের উপন্যাস হত্যাকারী বেরোয় দেশ পত্রিকায়। নাট্যরূপ দেন সুভাষ বসু। সেই নাগপাশে চিরঞ্জিতকে নামালেন সত্যবাবু। উনি আমাদের নাটকের গুরু। বড় অভিনেতা তো বটেই, কিন্তু শিক্ষক হিসাবে উনি ছিলেন সেরাদের একজন। একথা বলছেন চিরঞ্জিত বাবু। সে নাটকও চলল 750 রজনী। স্টুডিও আর মঞ্চই যখন ঘরবাড়ি হয়ে ওঠে, বসতবাড়ি আর তার নাগাল পায় না। গড়পাড়া রোডে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে যেখানে, সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরোলেই সত্যবাবুর বসতবাড়ি। সরু সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট স্টাডি, মেঝে ফরাস, সেখানে বসেই যত চিন্তা লেখালেখি তার। গুছিয়ে সংসার করার সময় কই। 2 ছেলে মেয়ে রুমা আর সুদীপকে সামনে রাখেন স্ত্রী সবিতাই। আর সত্যর এক দূরসম্পর্কের ভাই ছিলেন প্রাক্তন সেনা, অকৃতদার, কড়া ধাতের মানুষ। তিনিই কার্যত সংসারের হাল ধরে রাখতেন। সেই স্টুডিওতে বসেই সুদীপবাবু বলেন, কালে ভদ্রে একদিন বাবা বাড়িতে থাকতেন, পড়াশোনার খোঁজ নিতেন। আমাদের একটা বড় আয়না ছিল,
একদিন সকালে সেটার সামনে দাড়ি কামাতে কামাতে বাবা বললেন, খাতা নিয়ে আয় দেখি, ট্রান্সলেশন কর। সে কাঁদিতে কাঁদিতে আসিল। শুনে তো আমারই কেঁদে ফেলার জোগাড়। তখন 6-7 পড়ি। বললাম, হি কেম ক্রাইং ক্রাইং। এবার বাবার কাদার পালা। তবে শাসন নয়, বরং বুঝিয়ে ভুল শুধরে দেওয়াটাই ছিল তার স্বভাব। আর সুযোগ পেলেই হই হই, সকলকে নিয়ে পিকনিক, ক্যারাম পেটানো, ছেলেকে নিয়ে ঘুরে ওড়ানো। একবার তো বিশ্বকর্মা পূজায় ঘুরে ওড়াবেন বলে অসুস্থতার ছুটি করে অফিস কেটে চলে এলেন। আমায় আর আমার 8-10টা বন্ধুকে নিয়ে 2টো ট্যাক্সি ডেকে চলে গেলেন গড়ের মাঠে, সঙ্গে ফুটবল। বাবা কাকা গোলে। খেলা শেষে সবাই মিলে ফুচকা খাওয়া। সত্যবাবু ক্রমেই পরিচিত থেকে বিখ্যাত হয়ে উঠেছিলেন, যদিও টাকার যোগান তেমন ছিল না। নহবতের আগে তো নয়ই। সুদীপবাবু বলেন, আমার স্কুল জীবনের শেষ দিকে বাবা একটা সেকেন্ড হ্যান্ড হিন্দুস্তান 14 গাড়ি কেনেন 1975 সালের 1 বৈশাখ। তপন থিয়েটারে নতুন করে নহবত শুরু হয়। কিন্তু অঘটন ঘটল কালী পুজোয়। ডাবল শো করে বাড়ি ফিরবেন সত্যবাবু, বাজি পোড়ানো হবে। হঠাৎই বাথরুমে পড়ে গেলেন সবিতা দেবী। সেলিব্রাল অ্যাটাক। মেডিকেল কলেজে ভর্তি করানো হলো, বাঁচানো গেল না। বেডন স্ট্রিট দিয়ে যখন সবে কালী প্রতিমা বিসর্জন যাচ্ছে, তারই মধ্যে দিয়ে শ্মশানে গেল মায়ের মৃতদেহ। আমাদের সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এ কথা বললেন সত্য বন্দ্যোপাধ্যায়ের ছেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমেরিকা সফরের পরে আবার নতুন ভূত চাপল সত্যবাবুর আর তরুণের মাথায়। হলিউডে চাইনিজ থিয়েটারে গিয়ে সোফিয়া লরেন থেকে বার্ট ল্যাঙ্কাস্টারের মতন তারকাদের হাত পায়ের ছাপ সিমেন্টে বাঁধানো দেখে সত্যবাবু সাষ্টাঙ্গে শুয়ে পড়েছিলেন, দুঃখ করেছিলেন। শিল্পীদের সম্মান এরা কিভাবে দেয়? আর আমরা? আগের বছর উত্তমবাবু মারা গিয়েছেন। 2 বন্ধু ঠিক করে ফেললেন তার নামে মঞ্চ করবেন। শিশির নাট্য নিকেতন করবে বলে মনোহরপুকুর রোডে লিজে জমি নিয়েছিলেন শোভনিক নাট্য সংস্থা। অর্থভাবে কাজ বন্ধ হয়ে যায়। সেই জায়গায় সাবলিজ নিয়ে ব্যাংক থেকে মোটা ধার করে 1986 সালে উত্তম মঞ্চ গড়ার কাজ শুরু হলো। হাতে তখন কাজ নেই। অগত্যা যাত্রায় নামলেন সত্যবাবু এবং তরুণ দুজনেই। নাট্য কোম্পানি দিয়ে শুরু। পরে সত্যবাবু নিজে লিখেছেন, নির্দেশনাও দিয়েছেন। মাটির ঘরে মেমবউ, মাকে প্রণাম, বাবাকে সেলাম। 7 বছর বাদে কাজ শেষ হলো। 93 সালে খুলল উত্তম মঞ্চ। কিন্তু তখন পেশাদার থিয়েটারের পালে আর হাওয়া নেই। শ্যামবাজারের থিয়েটার একের পর এক বন্ধ হচ্ছে। উত্তম মঞ্চ মার খেতে লাগলো। ফের নহবত করে রবি ঘোষকে এনেও লোক টানা গেল না। মঞ্চ বন্ধ হলো। ব্যাংকে দেনা জমল। শুরু হলো প্রমোটারদের উকিঝুঁকি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন সত্যবাবু। পেট জুড়ে অস্থিরতা, রক্তবমি। হাসপাতালে ভর্তি রইলেন 1 মাস। 1997 সালের 28 জুলাই, 6 বছর পরে মারা গেলেন তরুণ কুমারও। 1911 সালে উত্তম মঞ্চ নিজেদের হাতে নিয়ে নিলেন কলকাতা পুরসভা, যে থেকে রাহুগ্রাস মুক্ত করেছে। তাদের দেখা হলো না। নাটকের জীবন শুধু নয়, নাটকীয় জীবন। শেষ পর্যন্ত সত্যবাবু খেলা ছাড়েননি। তিনি জাত খেলোয়াড়। দিনভর ব্যস্ততা, চাপ, ডামাডোল, তবু রাতের পর রাত জেগে দেখেছেন বিশ্বকাপ। পিকে ব্যানার্জি আর চুনি গোস্বামীর বড়ই ভক্ত ছিলেন তিনি। পরে মারাদোনারও খুব বড় ভক্ত হয়ে উঠলেন। 1980 16ই আগস্ট ছিল ইডেনের সেই কালো দিন। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলায় সুবর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের রেকর্ড করলেন তার সে বিখ্যাত গান, খেলা ফুটবল খেলা। খোকা দেখতে গেল সেই সকালবেলা। তোমরা আমার একটা কথাই দেখো, খেলার মাঠে কারো খোকা যেন আর না হারায় দেখো। খেলা ফুটবল খেলা, খোকা দেখতে গেল। 16টি নামের তালিকায় সত্যি কাকর গাছের একটি ছেলে ছিল, যার নাম ছিল খোকা। গীতিকারের নাম সত্য বন্দ্যোপাধ্যায়। ইডেনে আর ফুটবল হয় না, কিন্তু মাঠ আছে নানা কিসিমের, মারপিটও আছে। কথাগুলো তাই থেকেই গেল, খেলা ফুটবল খেলা। আমরা হ্যাপি সানরাইজ এই মহান অভিনেতাকে আমাদের শ্রদ্ধা জানাই। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।